এই প্রোগ্রামে এই ইতে জয়েন হতে পারছিলাম না। আচ্ছা। তো ঠিক আছে, জয়েন আজকেই করেছেন। সকালবেলা ওই কি স্যারের নামটা আমি মনে করতে পারছি না। উনি ফোন করেছিলেন। তা আমাকে একটু ধাপে, ধাপে বলে দিলেন কিভাবে জয়েন করব। তো সেইটা আমি আজকে আচ্ছা। শান্তনু স্যার ফোন করেছিলেন আচ্ছা বোধহয় যাই নাকি? হোক। যাই হোক ফোন করেছিলেন আরকি। আচ্ছা। ঠিক আছে, ওয়েলকাম খসলাতে জয়েন করুন। আজকে আমাদের থ্যাংক ইউ শুক্রবার। স্যার। আজ শুক্রবার, আজ শুক্রবারে আমাদের নিউজ রিডিং হয় প্র্যাকটিস। তো নিউজ রিডিং আমরা আচ্ছা। সকলে নিউজ অ্যাঙ্কার হয়তো কেউ না কেউ হতে চেয়েছিলাম, হয়তো সেই সুযোগটা আসেনি সবার কাছে, কিন্তু এখন আমরা মন খুলে নিউজ রিডিং করছি। নিউজ রিডিং 5 থেকে 6 মিনিট আমাদের সময় থাকে। তার মধ্যে আপনি যা ইচ্ছে আপনার পছন্দ মতো খবর আপনি পাঠ করতে পারেন। যেকোনো পেপার থেকে। আমরা নিজস্ব খবর যদি কিছু থাকে তো তাও বলতে পারেন। কিন্তু এক শর্ত আমাদের একটাই, যে রাজনৈতিক খবর যেটি হয়তো সরকারি সিদ্ধান্তের খবর আমরা বলতেই পারি, যেহেতু দেশের খবর। কিন্তু নিজস্ব কোনো আচ্ছা। রাজনৈতিক মতামত যাতে না থাকে, বা কোনো নির্দিষ্ট কোনো দলের প্রতি যাতে কোনো বায়াসনেস না থাকে, কোনো পক্ষপাতিত্ব করে কোনো খবর, এই জিনিসটি আমাদের কাছে খালি এখানে মানে বাধা আছে বলাতে। আচ্ছা। বাকি যা ইচ্ছা আপনি বলতে পারেন। তো আমি আশা করি আরেকজন যিনি আছেন চিত্রা ম্যাডাম, আপনিও বুঝতে পারলেন? হ্যাঁ। হ্যাঁ, আপনি একটু ভিডিওটা অন করে আপনার পরিচয়টা দিন। হ্যাঁ, আমি চিত্রা সোম বাসু। আমি একজন অ্যাডভোকেট, যার জন্য না এই টাইমটা আমি ঠিক আসতে পারি না। আমি ওই সিনিয়র সিটিজেন যে এটা কম্পিটিশনটা হয়েছিল, ওই সময় আমি রিসাইটেশন করেছিলাম এবং সেই সময় থেকে আমি যুক্ত আছি। সেই সময় রিসাইটেশনে আমি বোধহয় ফাইনালের দিন প্রথম দিন ফার্স্ট পজিশন ছিল, দ্বিতীয় দিন সেকেন্ড পজিশন ছিল। বাহ, কংগ্রাচুলেশন। তো আমাদের রিসাইটেশনের ক্লাস হয় প্রতি সোমবার। হ্যাঁ, কিন্তু 4:30-র সময়, তো ওই সময় আমি কোর্টের থেকে ফিরতে পারি না। 4:30 অ্যাকচুয়ালি 4:30 প্রতিদিন আমাদের এই সাইলেন্ট বুক রিডিংটা হয়। ওই সময় আমরা 15 মিনিট আমরা নিঃশব্দে নিজের পছন্দ মতো যে কোনো বই পাঠ করি, এবং সেটা পরে আমরা জানিয়েও দিই গ্রুপে যে কোন বই আজকে আমরা পাঠ করলাম। তারপরে 15 মিনিট রিসাইটে আপনার মেডিটেশন হয়। এবং এই রিডিং এর ক্লাসটা একদম একটু শুরু হয় 5টা থেকে। তো আপনি জয়েন করুন, একটু দেরি করে আপনি যদি পারেন তাও করুন, তাও ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের নিউজ রিডিং এর ক্লাস। তো আপনি নিউজ রিডিং এর যদি রেডি থাকে তাহলে করতেও পারেন, আর যদি না থাকে আজকে তাহলে আজকে কেমন কি হচ্ছে সবটা বলে দিলাম। আশা করি বুঝে গেছেন। হ্যাঁ, নিশ্চয়ই আজকে শুনি। একদম। ওকে। ঠিক আছে, আমরা তাহলে আজকে শুরু করি। যার পাঠ থাকবে, যিনি সংবাদ পাঠ করবেন তিনি ছাড়া বাকি সবাই আমরা মিউটে থাকবো। আজ দীপান্বিতাদিকে দিয়ে শুরু করব। দীপান্বিতাদি, কোথায় গেল রে? ওই নেই দেখছি, আওয়াজ নেই। আচ্ছা, সুনীত দা আজকে পাঠ করবেন নাকি? সুনীত দা, আমি আপনারা কি নিউজ তো খুব করছেন, খুব ভালো লাগছে। মানে সব দিন দেখতাম কিভাবে কি করেন, আমি জাস্ট একটু আইডিয়া আর কি। হ্যাঁ, মানে আপনারা কিভাবে কি করেন সেইটা সম্বন্ধে একটু মানে তো শুনলাম। মানে আমি তো করি না, আর তো এটা আগ্রহ হলো আর কি, দেখি একটুখানি এই আর কি। আজকে না হোক পরের দিনে জয়েন করুন, পাঠ করুন না, কি আছে। আর এটা হ্যালো, এখানে তো কোনো কম্পিটিশনের ব্যাপার তো কিছু নেই। না স্যার, তা নেই। আমরা সবাই হ্যালো দেবাশিস, আমার মাথায় এসব কিছু ঢুকে নেই, আমি শুধু যে শুনি, বুঝতেও পারি না। বেশ, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি, শুনুন। হ্যাঁ,
হ্যাঁ, তাহলে আজকে আমাদের মধ্যে কে শম্ভুনাথ বাবু আপনি পড়বেন নাকি খবর? শম্ভুনাথ বাবু, আমার চোখের প্রবলেমের জন্য আমি পড়তে পারবো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক আছে। ওকে। অপর্ণা ম্যাডাম পড়বেন? না, আজকে পড়তে পারবো না, চেষ্টা করব, দেখি সামনের সপ্তাহে আবার। আচ্ছা ঠিক আছে, শুনুন তাহলে। ঠিক আছে, লক্ষ্মী ম্যাডাম আপনি শুরু করুন। ঠিক আছে। আজ 1 শ্রাবণ, শুক্রবার, 1432, ইংরাজির 18 জুলাই 2025। আমি লক্ষ্মীদে বিষ্ণুপুর ঘোষবার্তা থেকে খবর পড়ছি। বিশেষ বিশেষ খবর। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে নিষেধাজ্ঞা চাপানো হবে, ভারত সহ 3 দেশকে হুঁশিয়ারি ন্যাটো। 21 জুলাই ভারতের হাতে আসছে অ্যাপাচে কমব্যাট হেলিকপ্টার, মোতায়েন থাকবে ভারত পাক সীমান্তে। বিস্তারিত খবর। বেলজিয়াম 16 জুলাই রাশিয়ার বেলজিয়াম 16 জুলাই রাশিয়ার শত্রু, এমনটাই বারবার বলতে চাইছে আমেরিকা। এবার আরো এক ধাপ এগিয়ে করা হুঁশিয়ারি দিল ন্যাটো। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে ফল ভুগতে হবে, নিষেধাজ্ঞা চাপানো হবে। 100% নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক জরিমানাও চাপানো হতে পারে রাশিয়ার বন্ধু দেশগুলির ওপর, এমনটাই জানালো ন্যাটো প্রধান মার্কে রুটো। ভারত, চীন ও ব্রাজিলে সমাধান করে দিয়েছেন তিনি। রাশিয়ার সঙ্গে কোনো ব্যবসায় করা চলবে না বলে সাফ জানিয়েছেন ন্যাটো প্রধান। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আপনি যদি চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী কিংবা ব্রাজিলের প্রেসিডেন্ট হন এবং নিষেধ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, তাদের থেকে তেল ও গ্যাস কিনতে থাকেন, তাহলে কি হতে পারে আপনি জানেন। মস্কোয় বসে থাকা ব্যক্তি যদি শান্তি আলোচনা করে গুরুত্ব সহকারে না নেন, তাহলে আপনাদের ওপর আমি 100% নিষেধাজ্ঞা আরোপ করব। বেজিং কিংবা দিল্লিতে থাকেন কিংবা আপনি ব্রাজিলের প্রেসিডেন্ট হন, তাহলে বিশেষ বিষয়টি আলোচনা করে দেখবেন, কারণ আমাদের পদক্ষেপ আপনাদের বড় ক্ষতি হবে। নয়াদিল্লি 16 জুলাই অবশেষে অপেক্ষার অবসান, আরো 3টি অত্যাধুনিক অ্যাপাচে কমব্যাট হেলিকপ্টার ভারতের হাতে আসছে আগামী সপ্তাহে। 21 জুলাই নয়াদিল্লির হাতে প্রথম দফায় 3টি হেলিকপ্টার তুলে দেবে ওয়াশিংটন। সূত্রের খবর, এই হেলিকপ্টারগুলি মোতায়েন থাকবে ভারত পাক সীমান্তে। যদিও ঠিক কোন জায়গায় সেগুলিকে মোতায়েন করা হবে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। বাকি 3টি অ্যাপাচে কমব্যাট হেলিকপ্টার ধাপে ধাপে ভারতের হাতে আসবে। তার মধ্যে চলতি মাসের শেষেই ভারতে আরো 2টি হেলিকপ্টার পাঠাবে আমেরিকা। চিনির কথা বলছি, সিঙ্গারা জিলাপি নয়, সাফাই কেন্দ্রের। নয়াদিল্লি ও কলকাতা। জিলিপি সিঙ্গারার মতো মুখরোচক খাবারও নাকি ধূমপানের মতো ক্ষতিকারক। তামাকজাত দ্রব্যের মতো এইসব খাবারের ক্ষেত্রে বিধিসম্মত সতর্কীকরণ জারি করতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এমনটাই একটি নির্দেশিকা ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে দেশ জুড়ে। পরিস্থিতি এমন দিকে গড়িয়ে যাচ্ছে যে এবার তা সাফাই ও দিতে হলো কেন্দ্রকে। মঙ্গলবার মন্ত্রক জানান, ভারতীয় স্ন্যাক ও বৈচিত্র্যময় স্ট্রিট ফুডকে কোনোভাবেই নিশানা করা হচ্ছে না। কোনো বিশেষ খাবারের কথাও নির্দেশিকায় উল্লেখ করা হয়নি।
তেল জাতীয় এবং যেসব খাবারে বাড়তি চিনি থাকে সেইগুলোর ব্যাপারে সতর্ক করার একটি প্রচেষ্টা ছাড়া কিছুই নয়। আবহাওয়ার খবরে আসছি। আজকের তাপমাত্রা হলো বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বোচ্চ তাপমাত্রা হলো 35 ডিগ্রি, সর্বনিম্ন হলো 27 ডিগ্রি। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘলা আকাশ, আর্দ্রতার জেরে গলদঘর্ম অবস্থা হচ্ছে শহরবাসী। আজকের মতো খবর এখানে শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ। ঠিক আছে। দেবাশিস বাবু, হ্যাঁ বলুন। বলছি আমি তো আজ প্রথম জয়েন করছি, আমি জাস্ট জানতে চাচ্ছি মানে যারা খবর পড়ছেন তারা বিভিন্ন খবরের কাগজ থেকে ওই খবরগুলো আগে কালেক্ট করে লিখে রাখেন, তাই তো? যে সেইগুলোকে আস্তে আস্তে পড়েন। হ্যাঁ, মানে উনি কি করবেন সেটাকে মানে যিনি খবরটা পড়বেন হ্যাঁ সেটাকে প্রস্তুত করে রাখেন, দিয়ে সেইভাবে পড়তে থাকেন। হ্যাঁ হ্যাঁ, 6 মিনিটের মধ্যে হবে এরকম কিছু খবর তার নিজের পছন্দ মতো, যেটা মনে হবে এই খবরটা জানানো দরকার সবাইকে। হ্যাঁ, এই খবরটা হয়তো সবাইকে মানে ধরুন উদ্দেশ্যটা হচ্ছে আমরা সবাই সবসময় তো খবরের কাগজ পড়তে পারি না, যার ফলে সব খবর হয়তো আমরা শুনতে পাই না, জানতে পারি না। এই বিভিন্ন ধরনের মানুষ যারা বিভিন্ন ধরনের বিভিন্ন পেপার পড়েন, তো সেই পেপারগুলোতে থেকে কালেকশন করে নিলে অনেক খবর একসাথে পাওয়া যেতে পারে, যার ফলে অনেকটাই আমাদের দেশে বা খবর পেয়ে যেতে পারি আমরা, কি হচ্ছে না হচ্ছে বা কি ধরনের ব্যাপার কি ঘটছে। এটাই আসল কারণ, উদ্দেশ্য আর কি এই নিউজ রিডিং। সবাই খুব ভালো পড়ছেন, আপনি শুরু করুন, পরের সপ্তাহে রেডি হবেন। হ্যাঁ ঠিক আছে। এটা আপনার এই জাস্ট শুক্রবারে হয় 5টা থেকে? হ্যাঁ, প্রতি শুক্রবার এই 4:30 থেকে, যেমন প্রতিদিনের যে রুটিন আছে তার সাথে এটা হয় আর কি। ঠিক আছে, সর্দি ভাই পড়। ঠিক আছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শুক্রবার 18 জুলাই 2025। আমি শ্যামলী বসু আরামবাগ থেকে হসলা বার্তায় সাপ্তাহিক কিছু খবর পড়ে শোনাচ্ছি। রেল কামরায় সিসি ক্যামেরা। পাইলট প্রকল্পের আওতায় ট্রেনের কামরা এবং ইঞ্জিনের সিসি ক্যামেরা বসিয়ে নিরীক্ষা চালাচ্ছিল উত্তর রেল। এবার দেশের সব ইঞ্জিন এবং যাত্রীবাহী কোচে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। কামরায় যাত্রীদের ওঠানামার পরিসরে 2টি করে সিসি ক্যামেরা বসানো হবে। ইঞ্জিনের সামনে পিছনে দুপাশে 2টি করে সিসি ক্যামেরা ছাড়াও 1টি করে ক্যামেরা মাঝে থাকবে। ট্রেন ঘন্টায় 100 কিলোমিটার গতিতে ছুটলেও ওই সিসি ক্যামেরায় দিনে রাতে স্পষ্ট ছবি উঠবে বলে জানানো হয়েছে। রেলের দাবি, 2 ধরনের ক্যামেরাই যাত্রীদের সুরক্ষা বাড়াবে। ইঞ্জিনের সামনে বসানো ক্যামেরা যে কোনো দুর্ঘটনায় পরিস্থিতি ছাড়াও নাশকতামূলক কাজের চেষ্টায় তথ্য পেতে সাহায্য করবে। কর্মসংস্থানের কেন্দ্রের প্রকল্প। প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে দেশে কর্মসংস্থান বাড়াতে উদ্যোগী কেন্দ্র। এজন্য 1 আগস্ট থেকে এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ প্রকল্প আনছে তারা। এতে নতুন কর্মী নিয়োগ করলে সংস্থাকে আর্থিক সাহায্য করা হবে, সেই কর্মীদেরও দেওয়া হবে অনুদান। সাধারণ শিল্প প্রকল্পের সুবিধা পাবে 2 বছর, উৎপাদন শিল্প 4 বছর। প্রকল্পে সংস্থা কর্মী নিয়োগ করলে তার পিএফ খাতে নিয়োগকারীদের দেয় বাবদ 3,000 টাকা পর্যন্ত মেটাবে কেন্দ্র। তা সংস্থার অ্যাকাউন্টে জমা পড়বে। সংশ্লিষ্ট কর্মীকেও 1 বছরে 2 কিস্তিতে 15,000 টাকা অনুদান দেবে সরকার। প্রথম কিস্তি মেটানো হবে চাকরিতে যোগদানের 6 মাস পরে, দ্বিতীয় কিস্তি 12 মাস পরে। শর্ত, 2 ক্ষেত্রেই কর্মীর বেতন হতে হবে মাসে 1 লক্ষ টাকা পর্যন্ত। তাকে আর্থিক বিষয়ক প্রশিক্ষণও সম্পূর্ণ করতে হবে।
মঙ্গলবার আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার এক রণধীর কুমার বলেন, কর্মীদের সামাজিক সুরক্ষাই লক্ষ্য। প্রকল্পে কর্মসংস্থান বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে, নিশ্চিত করা হয়েছে সেই কাজের স্থায়িত্ব। নয়া পদ্ধতি। এবার থেকে কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পগুলির বরাদ্দ রিজার্ভ ব্যাংকের বিশেষ পদ্ধতির মাধ্যমে পাওয়া যাবে। এই ব্যবস্থা কয়েক বছর আগে চালু হয়েছিল দেশে। এ রাজ্যকেও তা অনুসরণ করতে হবে। সম্প্রতি অর্থ দপ্তর নির্দেশ দিয়েছে, এমন প্রকল্পে কেন্দ্রের পড়ে থাকা বরাদ্দ পাঠিয়ে দিতে হবে তাদের সম্মিলিত তহবিলে এবং রাজ্যের বরাদ্দের অর্থ পাঠাতে হবে সংশ্লিষ্ট সম্মিলিত তহবিলে। আগের স্টেট নোভাল অ্যাকাউন্টের মাধ্যমে তা পরিচালিত হবে না। প্রশাসনিক সূত্রের খবর, এই ব্যবস্থায় কাজের অগ্রগতির নিরিখে বরাদ্দের অর্থ পাওয়া দ্রুত সম্ভব হবে। মুম্বাইয়ে বিপণী। ভারতে যাত্রা শুরু টেসলার। গত মাসে মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে বিপণীর জন্য জায়গা করে নিয়েছিল আমেরিকার বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলা। আজ পূর্ব ঘোষণা মতে সেখানেই অভিজ্ঞতা কেন্দ্র এক্সপিরিয়েন্স সেন্টার চালু করলো তারা। ভারতে যাত্রা শুরু করলো ইলন মাস্কের সংস্থা। সাংহাই থেকে আমদানি করা এসইউভি মডেল ওয়াই এর ন্যূনতম দাম 59.89 লক্ষ টাকা, যা একসময় বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি ছিল। আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস অভিজ্ঞতা কেন্দ্রটির উদ্বোধন করেন। আশা প্রকাশ করে জানান, আগামী দিনে যথাসময়ে ভারতে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র তৈরি করবে টেসলা। শুরু করবে বৈদ্যুতিক গাড়ি তৈরিও। তার মন্তব্য, বিক্রি শুরু করার পরে ধীরে ধীরে এই দেশ নিশ্চয়ই তাদের অন্যতম বৃহৎ বাজার হয়ে উঠবে। সেই যাত্রায় মহারাষ্ট্রকে শরিক করার আর্জিও আগাম জানিয়ে রেখেছেন তিনি। বলেছেন, টেসলা শুধু একটি গাড়ির সংস্থা নয়, তারা নকশা, উদ্ভাবন এবং সুস্থিতির জন্য সারা বিশ্বে সমাদৃত। মুম্বাইও উদ্ভাবন এবং সুস্থিতিকে সমাদর করে এসেছে। শিল্পমহলের বক্তব্য, মুম্বাইয়ের লোঢা লজিস্টিক পার্কে 5 বছরের জন্য 24.565 বর্গফুট জায়গা নিয়েছে টেসলা। চীনের কারখানা থেকে সেখানে প্রথম দফার গাড়ি চলেও এসেছে। গত সপ্তাহে তাদের ভারতীয় শাখা টেসলা ইন্ডিয়া মোটরস অ্যান্ড এনার্জি বাণিজ্য শংসাপত্র পেয়েছে। বিপণী খুলে পরীক্ষামূলকভাবে গাড়ি চালানো এবং বিক্রির জন্য তার প্রয়োজন, এমন একটি সময়ে মাস্কের বৈদ্যুতিক গাড়ি সংস্থা ভারতে পা রেখেছে, যখন ইউরোপ এবং চীনের বাজারে তাদের বিক্রি পড়তির দিকে। ফলে ভারতে তারা কতটা বাজার গড়ে তুলতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাস্ক প্রথমে ভারতের আমদানি শুল্ক চড়া বলে আপত্তি তুলে তাতে ছাড় চেয়েছিলেন, যদিও কেন্দ্র নির্দিষ্ট একটি সংস্থাকে পৃথকভাবে সুবিধা দিতে অস্বীকার করে। তো জেলার খবরে আসছি, কিন্তু খুব কষ্টের খবর। বাসটাকে ঘর্ষণ, হাত খোয়ালেন যাত্রী। বাসের পিছনের সিটে বসে জানালার রডে হাত রেখে যাচ্ছিলেন এক তরুণী। খেয়াল করেননি আচমকা পাশে এসে গিয়েছে ছোট ট্রাক। তিনি হাত সরানোর আগেই বাস ট্রাকের ঘর্ষণে তার ওই হাত কনুইয়ের ওপর থেকে ছিঁড়ে পড়ল মাটিতে। বৃহস্পতিবার বিকেলে আরামবাগের হাসপাতাল মোড় এলাকার ঘটনা। পুলিশ জানায়, জখম মুস্কান খাতুন স্থানীয় আদমবাদ গ্রামের বাসিন্দা। এদিন আরামবাগের চিকিৎসক দেখিয়ে মা ও বোনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। হাত কেটে পড়তেই তার চিৎকারে চালক বাস দাঁড় করিয়ে দেন। ততক্ষণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় লোকজন তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ছোট্ট ট্রাকটির সন্ধান চালানো হচ্ছে। নমস্কার, আজকের খবর এই পর্যন্ত। দারুণ হয়েছে, দারুণ। আচ্ছা, চিপ্রা ম্যাডাম পড়বেন খবর? হ্যাঁ, পড়বো। পড়ুন। নমস্কার, আজ 18 জুলাই 2025 শুক্রবার খসড়া বার্তা থেকে সাপ্তাহিক খবর পড়ছি। আমি শিপ্রা দাশগুপ্ত। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো,
যে শুভমন শুক্লা ফিরে এলেন মহাকাশ থেকে। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্য জলমগ্ন এবং অন্যান্য খবর। রাকেশ শর্মা যোগ্য উত্তরসূরি হিসেবে 4 দশকের পর ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা হলো শুভাংশু শুক্লার হাত ধরে। শুভাংশু শুক্লা সহ 4 জন নভশ্চর নিয়ে 25শে জুন 4:45 বিকেলবেলায় রওনা হয়েছিলেন কেনেডি স্পেস সেন্টার থেকে ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে। 18 দিন পর ফিরে আসেন ভারতীয় সময় মঙ্গলবার বেলা 3:01 প্রশান্ত মহাসাগরের সান দিয়েগো উপকূল ক্যালিফোর্নিয়াতে। যাতায়াতে 20 দিন, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে প্রায় 433 ঘন্টা, প্রায় 18 দিন এই সময় পৃথিবীকে 288 বার প্রদক্ষিণ করেন। 7টি বৈজ্ঞানিক পরীক্ষা হয়। ফেরার সময় আইএসএস থেকে ড্রাগন মহাকাশযান আলাদা হয়ে যায়, নিরাপদ দূরত্বে সরে যায়। এরপর কতগুলি ধাপ পেরিয়ে অবশেষে পৃথিবীর বায়ুমণ্ডলে ড্রাগনের প্রবেশ। 4টি প্যারাশুটের সাহায্যে ড্রাগন নেমে আসে সমুদ্রে। ড্রাগনকে উদ্ধারকারী জাহাজে তোলা হয়। একে একে বেরিয়ে এলেন অক্সিয়াম 4 মিশন কমান্ডার পেগি হুইটসন, পাইলট শুভাংশু শুক্ল, মিশন স্পেশালিস্ট স্লায়োসজ উজানস্কি নিয়োস্কি এবং টিবর কাপুর। আরো একজন ভারতীয় হাত ধরে নয়া রেকর্ড তৈরি হতে চলেছে। তিনি অন্ধ্রের মেয়ে জাহ্নবী ডাঙ্গেটি, বয়স মাত্র 23। সবকিছু ঠিকঠাক থাকলে 2029 সালে তিনি মহাকাশে পাড়ি দিবেন। সম্প্রতি টাইটানস স্পেস অ্যাস্ট্রোনট ক্লাস অফ 2025 একজন মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছেন। টাইটানের এই অভিযান মাত্র 5 ঘন্টার। অভিযানটি পরিচালনা করছে আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র টাইটান স্পেস ইন্ডাস্ট্রিজ। এবার আসি বৃষ্টির খবরে। টানা বৃষ্টি, দার্জিলিং পাহাড়ে ধস নেমে মৃত্যু দাদা ও বোনের। অবিরাম বৃষ্টিতে দার্জিলিং পাহাড়ে ফের ধস নেমেছে। ধস বিধ্বস্ত দার্জিলিং পাহাড়ের গা বেয়ে বেয়ে নেমে আসা পাথরের নিচে চাপা পড়ে মৃত্যু হলো দাদা প্রনীল যোগী ও বোন সুশান্তা সুব্বার। বুধবার বিকেলে বাড়ির কাছে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা পানীয় জলের পাইপলাইন নিয়ে মেরামতির কাজ করছিলেন প্রনীল ও 6 বছরের বয়সী বোন। দাদার কাছেই ছিল। আচমকা হুড়মুড় করে বড় ধস নামে, এতে পাহাড়ের গা বেয়ে বড় বড় পাথরের চায় নেমে আসতে শুরু করে, আর সেই পাথরের নিচেই চাপা পড়ে যায় দাদা ও বোন। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এতে দার্জিলিং পাহাড় জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রবল বৃষ্টিতে উত্তরপ্রদেশ, দিল্লি, হিমাচল প্রদেশ জলমগ্ন হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। বুধবারের ভারী বৃষ্টিতে বারাণসী, প্রয়াগরাজ সহ বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। গঙ্গার জলস্তর ক্রমশ বাড়ছে। জলে ডুবেছে দশাশ্বমেধ ঘাট। হিমাচল প্রদেশের 21 থেকে 22 জুলাই পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ঘাটাল, দাসপুর আরো অবনতি বন্যা পরিস্থিতি। ডিভিসির ছাড়া জলে বাঁকুড়া সহ ঝাড়খণ্ডের বহু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার আসছে অন্যান্য খবরে। ওষুধের মূল্য বাঁধল কেন্দ্র। নির্দিষ্ট কয়েকটি প্রস্তুতকারী সংস্থার তৈরি ক্যান্সার, ডায়াবেটিস সহ 71টি ওষুধের খুচরো মূল্য কত হবে তা নির্দিষ্ট করে দিল কেন্দ্র। সূত্রের খবর, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এনপিপি সম্প্রতি নির্দেশিকা প্রকাশ করে জানিয়েছে ওইসব ওষুধ তাদের বেঁধে দেওয়ার দামে বেচতে হবে সংশ্লিষ্ট প্রস্তুতকারী সংস্থাকে। তার থেকে বেশি দাম নেওয়া যাবে না। এনপিপির এই নির্দেশিকাতে মেলাস্টেস্টিক স্তন ক্যান্সার, গ্যাস্ট্রিক ক্যান্সার, পেপটিক ক্যান্সার, প্যারাসিটামল, ডায়াবেটিসের ওষুধও আছে। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী মেলাস্টেস্টিক স্তন ক্যান্সার
গ্যাস্ট্রিক ক্যান্সারে ব্যবহৃত ইঞ্জেকশনটি খুচরো বাজারে দাম হবে ভায়াল পিছু 11,966 টাকা। আবার নির্দিষ্ট একটি সংস্থার তৈরি পেপটিক আলসারের তৈরি ওষুধটির দাম হবে 162 টাকা 50 পয়সা, তা বেঁধে দেওয়া হয়েছে। এবারে আসি অন্য একটা পার্টি। 12ই জুলাই বিশ্ব কাগজের ব্যাগ দিবস। তার আগে 3 জুলাই পালিত হয় আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। দিন দুটির প্রধান গুরুত্ব প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা, সাথে সাথে কাগজের ব্যাগ ব্যবহারের গুরুত্ব তুলে ধরা। পরিবেশ বাস্তব কাগজের ব্যাগ, ভোগ্যপণ্যের প্যাকেজিং, শপিং ব্যাগ, মুদিখানা, কাচের পুতুল, পোশাক, বই ও প্রসাধন সামগ্রী সহ নানা কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যেমন কাগজের ব্যাগের সুবিধা পেয়ে থাকেন, তেমনি লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা এই কাগজের ব্যাগ। 1852 সালে পেনসিলভেনিয়ার এক স্কুল শিক্ষক প্রথম কাগজের ব্যাগ তৈরির যন্ত্র আবিষ্কার করেছিল। মুশকিল হচ্ছে দানব প্লাস্টিক ব্যাগের দাপটে পরিবেশ বান্ধব কাগজের ব্যাগ আজ বিলুপ্তির পথে। নিষেধাজ্ঞা সত্ত্বেও প্লাস্টিকের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে চলছে, ফলে বিশ্ব জুড়ে দেখা গেছে ভয়ঙ্কর প্লাস্টিক দূষণ। সুস্থ সুন্দর পৃথিবীর জন্য অবিলম্বে প্লাস্টিক ব্যাগ ও প্লাস্টিক দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা জরুরি। 2025 সালের থিম পুনঃব্যবহারযোগ্য বায়োডিগ্রেডেবল ব্যাগ পরিবেশের জন্য একটি টেকসই পছন্দ। আসুন থিমকে সামনে এনে আমরা শপথ নিই, ক্ষতিকর প্লাস্টিক ব্যাগ ও দ্রব্য বর্জন করে কাগজের ব্যাগ ব্যবহার করি। খবর এখানে শেষ হল। নমস্কার। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে শিপ্রাদি, দারুণ হয়েছে। হয়েছে? ও বেড়ে গেছে, সময়টা বেড়ে গেছে। আচ্ছা, শম্ভু স্যারের মিউট করে দিবেন, শম্ভু স্যারের মিউটটা। আচ্ছা এবার আমি বলে দিচ্ছি, ও একটু কুয়েতে কথা ব্যস্ত আছে। বৈশাখী অ্যাঙ্কারিং, বাহ। বৈশাখী ম্যাডাম আমাকে একটু আগে দেওয়া যাবে কি? অ্যাঙ্কারিং, আচ্ছা তুমি বলো। অ্যাঙ্কারিং না, আমাকে বললে যে তুমি বলে দাও, আমার একটা ফোন এসেছে, কথা বলছে। ঠিক আছে তৃপ্তি দি তুমি বলো, তারপরে বলবো। হ্যাঁ বাড়িতে আসলে গেস্ট আসবে তো, রান্না করতে হবে, ওই জন্য বলছি। ঠিক আছে বলে দাও। ঠিক বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা। হসলা বার্তাতে সকলকে স্বাগত। আজ 2রা শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 18ই জুলাই 2025 শুক্রবার। বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তি পাল এসেছি কিছু বাছাই করা খবর নিয়ে। আসছি বিশেষ খবরে। বঙ্গে মোদি, নিষ্ক্রিয় হচ্ছে মৃতদের আধার। ট্রাম্প বার্তায় বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ। শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত রাখায় জোর কোর্টের। নিজের প্রতিযোগিতাতেই প্রজ্ঞার কাছে হার কার্লসেনের। আসছি বিস্তারিত খবরে। নজরে বাংলার বিধানসভা নির্বাচন। 7 সপ্তাহ পরে ফের বাংলা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ডাল বিমানবন্দর থেকে সড়ক পথে পৌঁছালেন দুর্গাপুরের সভাস্থলে। সেখান থেকেই 26-এর নির্বাচনের সুর বেঁধে দেবেন মোদী। আমার প্রণাম নেবেন, বাংলায় বক্তব্য শুরু মোদীর। শুরুতেই বললেন, জয় মা কালী, জয় মা দুর্গা। নয়াদিল্লি, অপব্যবহার ঠেকাতে মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করা শুরু করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ UIDAI। আজ এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এখনো পর্যন্ত এমন 1.17 কোটি আধার বাতিল করা হয়েছে। 24টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এই কাজ। বাকি রাজ্যগুলিতে তা শুরু করার প্রক্রিয়া চলছে। মৃত নাগরিকদের তথ্য সংগ্রহের জন্য সম্প্রতি মাই আধার পোর্টালে একটি পরিষেবা চালু করেছে UIDAI। সেখানে মৃতের আধার নম্বর, মৃত্যু শংসাপত্রের নম্বর সহ যাবতীয় তথ্য দিয়ে আবেদন দাখিল করতে পারবেন পরিবারের সদস্যরা। তবে তার আগে আবেদনকারী নিজের তথ্যও দাখিল করতে হবে, তাহলেই তিনি পরিবারের মৃত সদস্য সম্পর্কে জানতে পারবেন। এর পাশাপাশি UIDAI জানিয়েছে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়াকে মৃতদের সম্পর্কে তথ্য সরবরাহের আবেদন জানানো হয়েছে।
তাদের থেকে পাওয়া গিয়েছে 1.55 কোটি তথ্য। যাচাইয়ের প্রক্রিয়ার পরে তার মধ্যে থেকেই আপাতত 1.17 কোটি আধার বাতিল করা হয়েছে। রাজ্যগুলিরও সাহায্য চাইছে ইউআইডিএআই। নয়াদিল্লি, ইন্দোনেশিয়ার সঙ্গে আমেরিকা যে ধরনের বাণিজ্য চুক্তি করেছে, ভারতের সঙ্গেও সেই রকম চুক্তি করতে চলেছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরেই আশঙ্কার পারদ চড়েছে এদেশের বাণিজ্য মহলে, কারণ ইন্দোনেশিয়া আমেরিকার পণ্যের জন্য নিজেদের বাজার পুরোপুরি খুলে দিচ্ছে, কিন্তু আমেরিকায় নিজেদের রপ্তানি করা পণ্যে গুনবে শুল্ক। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এস মহেন্দ্রদেবের বক্তব্য, ভারতের উচিত জাতীয় স্বার্থেই নিজেদের শর্তে আমেরিকার সঙ্গে দর কষে এগোনো, যা দিল্লি অন্যান্য দেশের সঙ্গে করেছে। ভারতের বাণিজ্য প্রতিনিধি দল এখন আমেরিকায়। দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে পঞ্চম পর্যায়ের বৈঠক চলছে দুই পক্ষের মধ্যে। 1 আগস্টের আগে আংশিক চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে তারা। আমেরিকা ইন্দোনেশিয়া চুক্তি কার্যকর হলে ওয়াশিংটন অবাধে পণ্য ঠেকাতে পারবে ইন্দোনেশিয়ার বাজারে। আমেরিকা থেকে $1,500 কোটি জ্বালানি, $850 কোটি কৃষি পণ্য এবং 50টি বোয়িং জেট কিনবে তারা, কিন্তু ইন্দোনেশিয়ার পণ্যে 19% আমদানি শুল্ক বসাবে আমেরিকা। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের দাবি, ট্রাম্পের মন্তব্য এই কারণেই উদ্বেগ বাড়িয়েছে। ভারতের সঙ্গে চুক্তিও কি আমেরিকাকেই আখেরে সুবিধা করে দেবে বিশ্বের এই সম্ভাবনাময় বাজারে ব্যবসা বাড়াতে, উঠেছে প্রশ্ন। নিজস্ব সংবাদদাতা, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচনের দিন স্থির করার জন্য রাজ্যকে নির্দিষ্ট অবস্থান নিতে বলল কলকাতা হাইকোর্ট। ছাত্র সংসদ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী 2 সপ্তাহের মধ্যে এই অবস্থান জানাতে হবে রাজ্যকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতি নিয়েও এদিন কড়া পর্যবেক্ষণ দিয়েছে আদালত। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতি রাজনীতিমুক্ত থাকা উচিত, তাতে মূলত শিক্ষাবিদদের থাকা উচিত। প্রতিষ্ঠানে পড়ুয়ারা যাতে উন্নত শিক্ষার পরিবেশ পায় তা দেখা উচিত পরিচালন সমিতির। লাস ভেগাসে ফ্রিস্টাইল দাবার গ্র্যান্ড সাম ট্যুরে কার্লসেনকে হারিয়ে চমকে দিলেন প্রজ্ঞানন্দ। সাদা গুটি নিয়ে শুরু করে চতুর্থ রাউন্ডে মাত্র 39 চালেই নরওয়ের তারকাকে মাত দেন তিনি। দিনের শেষে 4.5 পয়েন্ট পেয়ে গ্রুপ হোয়াইটের শীর্ষে রয়েছেন প্রজ্ঞানন্দ। কোয়ার্টার ফাইনালেও যোগ্যতা অর্জন করেছেন তিনি। অন্যদিকে প্রজ্ঞার পরে লেভেন অ্যারোনিয়ানদের কাছে হারের ফলে প্রথমে 2 শেষ করার কোনো সম্ভাবনাই নেই কার্লসেনের। তিনি সর্বোচ্চ 3য় স্থানে শেষ করতে পারেন। খবর শুনছেন হসলা বার্তাতে। এখন আসছি বিনোদন খবরে। একটি দুঃসংবাদ, বলিউডে দিলীপ কুমারের সঙ্গে কাজ, 200-রও বেশি ছবিতে অভিনয় প্রয়াত দক্ষিণী অভিনেত্রী সরোজা দেবী। ইহলোক ছেড়ে অমৃত লোকের পথে পাড়ি দিলেন দক্ষিণী অভিনেত্রী বি সরোজা দেবী। সোমবার সকালে বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, বয়সজনিত অসুস্থতার ভুগছিলেন বর্ষিয়ান অভিনেত্রী। ফের নক্ষত্র পতনে শোক স্তব্ধ দক্ষিণী সিনে জগৎ। তারকা রাজনীতিক খুশবু সুন্দর এক্স হ্যান্ডেলে অভিনেত্রীর মৃত্যুর খবর জানান। তিনি লেখেন, সিনেমায় স্বর্ণালী যুগ অবসানের পথে। সরোজা দেবী আম্মা সবসময় সেরা ছিলেন। দক্ষিণের আর কোনো অভিনেত্রী তার মতো যশ পাননি। খুব অভাব বোধ করব ওনার আত্মার শান্তি কামনা করি। আমিও ওনার আত্মার শান্তি কামনা করি। আসছি আবহাওয়ার খবরে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা 91%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত জায়গায় হয়েছে। খবর পড়া এখানেই শেষ করছি। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। 6 হয়ে গেল। ওই যে মোদিরটা লাস্টে যোগ করেছি, ওই জন্য 6 হয়ে গেছে তাহলে। হ্যাঁ, ওই জন্য দেখেই সঙ্গে সঙ্গে বসে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে বৈশাখী পড়া। নমস্কার। আজ 18 জুলাই 2025 শুক্রবার। হসলা বার্তা থেকে খবর পরিবেশন করছি আমি বৈশাখী ঘোষ। আজকের বিশেষ খবর হলো
সোদপুরের শিক্ষক ঘুরে ঘুরে বসাচ্ছেন পড়ুয়াদের তৈরি করা বজ্র নিরোধক। জীবিত নয়, আবার জড়ও নয়। ফ্লেমিঙ্গোর পছন্দ। আসছে বিস্তারিত খবরে। সোদপুরের শিক্ষক ঘুরে ঘুরে বসাচ্ছেন পড়ুয়াদের তৈরি করা বজ্র নিরোধক। সুউঁচু বহুতল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অথবা সরকারি ভবন রক্ষা করতে বজ্র নিরোধকের ব্যবহার নতুন নয়, কিন্তু গ্রাম বাংলার মাঠে ঘাটে কাজে যাওয়া কৃষক বা জেলেদের বজ্রপাত থেকে বাঁচানোর উদ্যোগ দেশের কোথাও তেমন চোখে পড়ে না। নিজের খরচে সেই কাজ করেছেন এক স্কুল শিক্ষক। স্কুল পড়ুয়াদের নিয়ে তৈরি করা বজ্র নিরোধক যন্ত্র বসাচ্ছেন মাঠে ঘাটে। 6 বছর আগে বজ্রপাত থেকে বাঁচাতে নতুন আবিষ্কার দেশবাসীর সামনে তুলে ধরেছিল সোদপুরের দেশবন্ধু বিদ্যাপীঠ। স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক পশুপতি মণ্ডলের নেতৃত্বে ছাত্রছাত্রীদের তৈরি বজ্র নিরোধক যন্ত্র 2019 সালে ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসে পুরস্কার জিতে নিয়েছিল। তারপর পশুপতি বাবু নিজের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে 4টি জেলার মোট 40টি জায়গায় বজ্র নিরোধক বসিয়েছেন। বুধবার সোদপুরের গোশালা মাঠে একটি যন্ত্র বসানোর হয়েছে। বজ্রপাত নিরোধকটি কেমন? এটি দেখতে সাইকেলের চাকার মতো, তবে লোহার নয়, অ্যালুমিনিয়ামের পাত দিয়ে তৈরি করা হয়েছে গোল চাকা। তার মধ্যে রয়েছে 40টির বেশি তামার স্পোক। একটি অ্যাঙ্গেলে বসানো রয়েছে চাকাটি, সেখান থেকে তারের মাধ্যমে মাটিতে যাবে বজ্রপাতের ফলে তৈরি হওয়া বিদ্যুৎ। যন্ত্রটি বাঁশ দিয়ে উপরে বাঁধা রয়েছে। ইতিমধ্যে এই বজ্র নিরোধক যন্ত্র CPRI সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছে। পশুপতিবাবু বলেন, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান ও হুগলির মোট 40টি জায়গায় এই বজ্র নিরোধক লাগানো হয়েছে। সোদপুরের গোশালা মাঠে এদিন একটি যন্ত্র বসানো হয়েছে। ফাঁকা জায়গায় এই বজ্র নিরোধক লাগানো হলে চারপাশে 210 মিটার পর্যন্ত বাজ পড়ে বিপদের কোনো আশঙ্কা থাকবে না। এই যন্ত্র তৈরিতে খরচ পড়েছে প্রায় 1000 টাকা। শিক্ষক বলেন, পরিসংখ্যান অনুযায়ী দেশে বজ্রপাতে মৃতদের 96% জেলে ও কৃষক। তাই পকেটের টাকায় ও স্কুল পড়ুয়াদের নিয়ে এই বজ্র নিরোধক তৈরি করে বিভিন্ন জায়গায় বসাচ্ছি, যাতে সাধারণ খেটে খাওয়া মানুষের কাজে আসে। জীবিত নয়, আবার জড়ও নয়। বিজ্ঞানীদের নয়া আবিষ্কারে তোলপাড়। জীবন থাকলেই জীব, আর জীবের অর্থ নতুন জীবনের জন্ম দিতে পারা, বেড়ে উঠতে পারা, বাইরে সাহায্য ছাড়াই নতুন উৎপাদন করতে পারা। সে কারণে কোষ প্রাণের লক্ষণ, ভাইরাস নয়। কিন্তু সেই ভাইরাসই প্রাণী বা মানুষের দেহে অবস্থান করলে সে জীবের মতন আচরণ করে। এত পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু ওই যে আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। বিজ্ঞানও সদা পরিবর্তনশীল। এমনই প্রচলিত ধ্যান ধারণা ওলটপালট করে দেওয়া ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক পৌরাণিক দেবতার ক্ষুদ্র প্রাণের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। তার নাম সুকুমার চিয়াম মিনাবিল। জাপানের এক পৌরাণিক দেবতার নামে নামকরণ করা হয়েছে। এই যুগান্তকারী আবিষ্কারের জাপান এবং কানাডার বিজ্ঞানীদের এই আশ্চর্য আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে বিশ্ব বরেণ্য বিজ্ঞান পত্রিকা সায়েন্সে। বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন সত্তাটির বৈশিষ্ট্য কিছুটা ভাইরাসের মতন। বেশ কিছু জৈবিক কার্যকলাপ সে হোস্ট বা পোষকের উপর ছেড়ে দেয়, আবার নিজের রাইবোজোম ও মেসেঞ্জার RNA তৈরির ক্ষমতা রাখে। সেই ক্ষমতা আবার ভাইরাসের নেই। পৃথিবীর প্রাচীনতম এবং সবচেয়ে ছোট আর্কিয়া গোষ্ঠীর জীবের থেকেও কম সংখ্যক জিনোম রয়েছে এদের, মাত্র 2,38,000 বেস পেয়ার। আর্কিয়া গোষ্ঠীর অন্যান্য সদস্যদের জিনোম প্রায় দ্বিগুণ বা তার চেয়েও বেশি। এত কম জিনগত উপাদান থাকা সত্ত্বেও তারা অন্যান্য প্রাণীদের মতন DNA বিভিন্ন কাজকর্ম নিজেরা করতে পারে। কিন্তু যখনই প্রশ্ন ওঠে বিপাকক্রিয়ার, তারা পুরোপুরি নির্ভরশীল পোষক বা হোস্টের উপর। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই আশ্চর্যজনক অদ্ভুত সত্তার সন্ধান মিলেছে সমুদ্রের এক ধরনের প্ল্যাঙ্কটনের জিন বিশ্লেষণ করতে গিয়ে।
নতুন আবিষ্কার বিজ্ঞানীদের বাধ্য করছে জীবন সম্পর্কে মানুষের প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি স্ট্রাকচারাল বায়োলজির অধ্যাপক বিজ্ঞানী ডক্টর কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায় বলেন, যদি সত্যি হয়ে থাকে তাহলে সাম্প্রতিককালে এটাই বিজ্ঞানের অন্যতম বড় আবিষ্কার। তবে এই জাতীয় গবেষণাপত্র রিভিউ হওয়ার প্রয়োজন আছে। তখনই বোঝা যাবে সারা পৃথিবীর সেরা বিজ্ঞানীদের যাচাই প্রক্রিয়া পার করে কতটা নিজের পায়ে দাঁড়িয়ে আছে এই আবিষ্কার। ফ্লেমিঙ্গোর পছন্দ। হাজার হাজার মাইল পেরিয়ে ভারতে, আফ্রিকা, দক্ষিণ ইউরোপ, মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে ঝাঁকে ঝাঁকে ফ্লেমিঙ্গো উড়ে আসছে তামিলনাড়ুর উপকূলে। পর্যাপ্ত খাদ্য এবং প্রজননের সুব্যবস্থা থাকায় তাদের পছন্দের গন্তব্য হয়ে উঠেছে থুড্ডু, ধনুষকোটি ও থুদুকোটি উপকূল। সমুদ্রের তীরবর্তী এলাকায় রয়েছে প্রচুর জলাশয়। কাঁকড়া, চিংড়ি, পোকামাকড় এবং ছোট মাছের প্রাচুর্য থাকায় খাদ্যের অভাব নেই। সেই সঙ্গে বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশও রয়েছে। এই জন্যই এই পরিযায়ী পাখিদের আবাসস্থল হয়ে উঠেছে তামিলনাড়ুর উপকূল। সংবাদ এখন এখানে শেষ করছি। নমস্কার। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। বাবা, তাতেও বেশি হয়ে গেল। কীর্তি ম্যাডাম, হাতটা নামিয়ে দিন। ও ভুলে গেছি। তুই রান্না বসিয়ে এসছিস ভাবছি আমি। না না, বসিয়ে দিয়েছি। ঠিক আছে, রিনাদি পড়ুন। হ্যাঁ, নমস্কার। আজ শুক্রবার 18 জুলাই 2025। হসলা বার্তার সাপ্তাহিক নিউজ রিডিং প্র্যাকটিসে রীনা দত্ত। যে খবরগুলি পড়তে চলেছি সেগুলি ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের জন্য এক একটি দিক। স্কুল প্রার্থনায় ধর্মীয় শ্লোক, পাঠ্যক্রমে গীতা, রামায়ণ। উত্তরাখণ্ড সরকার রাজ্যের সমস্ত সরকারি স্কুলে রামায়ণ ও শ্রীমদ্ভাগবত গীতা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বলেছেন, দৈনিক প্রার্থনা সভায় ধর্মীয় শ্লোক পাঠও বাধ্যতামূলক করা হবে। ওই রাজ্যের শিক্ষামন্ত্রী 17,000 সরকারি স্কুলে ওই সব ধর্মগ্রন্থ ও ধর্মীয় শ্লোক পাঠের প্রস্তাব দিয়েছেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিক্ষা দপ্তরের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ভারতের ঐতিহ্য সংরক্ষণে এই পদক্ষেপ। এছাড়া শিক্ষা ব্যবস্থায় গঙ্গার ধর্মীয় সাংস্কৃতিক তাৎপর্য, ভারতের মহাকাশ কর্মসূচি অর্থাৎ গগনযান, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক শিক্ষা এবং ঐতিহাসিক ন্যায় বিচার ব্যবস্থা সম্পর্কে পাঠ অন্তর্ভুক্ত করা হবে বলে বলেছেন। পরের খবর, ব্যাক বেঞ্চার নয়, শান্তিনিকেতনে কবি শতবর্ষ প্রাচীন ভাবনা আগামীর ক্লাসরুমে। নো ব্যাক বেঞ্চার্স সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে অন্যতম ট্রেন্ডিং একটি মালয়ালাম ছবি। ক্লাসরুমের আমূল বদলে উদ্যোগী কেরল এবং তারপর গোটা দেশেই শিক্ষানীতি নিয়ে নতুন করে ভাবনা। সমাজের আনাচে কানাচে এখন একটাই প্রশ্ন, এই কৃতিত্বের দাবিদার কে? একটি সিনেমা নাকি দক্ষিণের একটি রাজ্য? তার থেকেও বড় প্রশ্ন, বাংলার কাছে কি সত্যি এই ভাবনা নতুন? শতবর্ষ আগে ফিরে গেলে একটি ছবি ভেসে উঠবে চোখের সামনে। প্রকৃতির মাঝে গোল হয়ে বসে পড়ুয়ারা, আর তাদের মাঝে শিক্ষক। সেই শিক্ষক হয়তো কখনো ক্লাসরুমে বসেননি, কিন্তু শিক্ষা ব্যবস্থা ঠিক কেমন হওয়া উচিত তার থেকে ভালো আর কেউ বোঝেননি। 124 বছর ধরে এই প্রমাণ বহন করে চলেছে বিশ্বভারতী, তার মাঝের পাঠভবন। আর সেই শিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর। প্রাচীন বৈদিক তপবনের শিক্ষা ব্যবস্থা শান্তিনিকেতনে ফিরিয়ে এনেছিলেন বিশ্বকবি। প্রকৃতির কোলে মুক্ত শিক্ষা, এই ছিল তার ভাবনা। কবি বিশ্বাস করতেন শিক্ষা হবে আনন্দময়, শিশুর মনন ও অনুভূতির বিকাশে সহায়ক। এই ভাবনা থেকেই 1901 সালের 22শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়
ব্রহ্মচর্যাশ্রম বা পাঠভবন এমন একটি ক্লাসরুম যেখানে নেই চার দেয়ালের বাঁধন, নেই সামনে বা পিছনের বেঞ্চের বিভাজন। ছাত্রছাত্রীরা সেখানে গাছের ছায়ায় গোল হয়ে বসে পড়াশোনা করে, শেখে। এই শিক্ষানীতি বিশ্বের নানা প্রান্তেরই পরিচিত। শুধু ভিন রাজ্য নয়, ভিন দেশ থেকেও পড়ুয়ারা আসেন এই ক্লাসরুমের টানে। কিন্তু তারপরও বিশ্বভারতী ট্রেন্ডিং নয়, রবি ঠাকুরও নন, বরং ট্রেন্ডিং স্থানার্থী শ্রীকুট্টন, সেই মালয়ালম ছবি। ক্লাস 7-এর ছাত্র শ্রীকুট্টনকে ঘিরে কাহিনীর সূত্রপাত। সব পড়ুয়াকে সমান গুরুত্ব, এই ছিল তার লক্ষ্য। সে তুলে দিতে বলে ব্যাক বেঞ্চ, অর্ধবৃত্তাকারে বসার প্রস্তাব দেয়। সেই অনুপ্রেরণাতেই কেরলের পরিবহন মন্ত্রী তথা অভিনেতা KB গণেশ কুমারের উদ্যোগে সে রাজ্যেরই কোল্লামের 2টি স্কুলে পরীক্ষামূলকভাবে চালু হয় এই বসার নীতি। তারপর ছড়িয়ে পড়ে ধাপে ধাপে। কেরল, তামিলনাড়ু, এমনকি বাংলারও কিছু স্কুলে শুরু হয় নো ব্যাক বেঞ্চার্স নীতি। শিক্ষার পরিবেশে যেন কেউ পিছিয়ে না পড়ে, সমান গুরুত্ব সবাইকে। আর এটাই যে কার্যকর করে গিয়েছেন গুরুদেব শতবর্ষ আগে। পাঠভবনের অধ্যক্ষা বোধিরূপা সিনহা বলেন, রবীন্দ্রনাথের আদর্শ মেনে পাঠভবনে পরীক্ষা তালিকা অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্রকাশিত হয়, কারণ এখানে নম্বর দিয়ে মেধার বিচার হয় না। এছাড়া আলাদা করে কাউকে বিশেষভাবে পুরস্কৃতও করা হয় না। সবাই এখানে কিছু না কিছুতে পারদর্শী, এটাই আমরা বিশ্বাস করি। তাই কাউকে ব্যাক বেঞ্চার বলে মনে করি না। পাঠভবনের প্রাক্তনীরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাদের খোলা আকাশের নিচে গোল হয়ে বসা ক্লাসের ছবি। অনেকেই বলছেন বর্তমানে নো ব্যাক বেঞ্চার্স উদ্যোগ আসলে রবীন্দ্রনাথের সেই যুগান্তকারী শিক্ষা ভাবনারই আধুনিক প্রতিচ্ছবি। পাঠভবনের প্রাক্তনী, পরবর্তীকালে অধ্যক্ষ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয়া ঠাকুর বলেন, রবীন্দ্রনাথের এই দর্শন বুঝতে সবার অনেক দেরি হয়ে গেল। এই মডেলই বহরমপুরের কিছু স্কুলে চালু হয়েছে। বহরমপুর সদর পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুভাষিস দে বলেন, শিক্ষক পড়ুয়ার সম্পর্ক যত সাবলীল হবে, পড়ুয়াদের জড়তা তত কাটবে, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়বে। এই পদ্ধতিতে ব্যাপক সাড়া মিলছে। প্রথম বেঞ্চে বসা নিয়ে মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা চলে, কিন্তু যারা পড়াশোনায় দুর্বল সেই পড়ুয়ারা সুযোগ পেলেও প্রথম বেঞ্চের ধারে কাছে ঘেঁষে না। পেছনের বেঞ্চে বসে শিক্ষকের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলে। ব্ল্যাকবোর্ডের দিকে না তাকিয়ে সহপাঠীদের সঙ্গে গল্পে ডুবে যায়। শাসন করে তাদের বাগে আনতে না পেরে একসময় শিক্ষক ও শিক্ষিকারাও হতাশ হয়ে হাল ছেড়ে দেন। ফলে পিছনের বেঞ্চের পড়ুয়ারা পড়াশোনায় আরো পিছিয়ে পড়ে। স্থানার্থী শ্রীকুট্টন ছবিতে পরিচালক দীনেশ বিশ্বনাথ দেখিয়েছেন, অমনোযোগী পড়ুয়াদের শাসন না করে তাদের ক্লাসে বসার কৌশলটাই বদলে ফেলা হয়েছে। ক্লাসের বেঞ্চগুলি ইংরেজি ইউ অক্ষরের মতো এমনভাবে সাজানো হয়েছে যে পড়ুয়ারা সবাই প্রথম বেঞ্চে বসেছে, ফাঁকি দেওয়ার আর সুযোগ নেই। সিনেমার এই দৃশ্য শিক্ষক শিক্ষিকাদের মনে দাগ ফেলে। দক্ষিণ ভারতের বহু স্কুল কর্তৃপক্ষ এই পদ্ধতি ব্যবহার শুরু করে। বাংলাতেও এবার এই সিনেমা ছাপ ফেলতে শুরু করেছে। বহরমপুর সদর পশ্চিম চক্র থেকে শুরু হয়েছে নো মোর ব্যাক বেঞ্চার মডেলের পথ চলা। আজ এখানেই শেষ করছি, নমস্কার। ব্যাপক ধন্যবাদ। ঠিক আছে। মিতালি খবর পড়বে নাকি? হাত তুলেছো? বাকি আছে দিদি ভাই বল। বলবো? হ্যাঁ পড়বো আজকে, ওই জন্য হাত তুলে দিয়েছি। এই তো বলতো। নমস্কার। আজ 18ই জুলাই, পয়লা শ্রাবণ। আমি কলকাতা থেকে সাপ্তাহিক কিছু খবর পড়বো হাসলা বার্তায়। প্রবীণ মানুষদের মনে আধ্যাত্মিক পথের দিশা আরো ভালোভাবে প্রবেশ করে এবং তাদের মনে ঈশ্বরের প্রতি ভালোবাসা ও বিশ্বাস জন্মানোর প্রচেষ্টা অবিরত করে চলেছে হসলা পাঠচক্রের মাধ্যমে। আধ্যাত্মিক পথে সফলতা বিস্তার করছে নানা শহরে। সাপ্তাহিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রবীণদের মন সতেজ ও মস্তিষ্ক সুস্থ রাখার দায়িত্বে হসলা ও শ্রদ্ধা। বিশেষ বিশেষ খবর। চায়ে সহায়ক মূল্যের দাবি ছোট বাগানের। রাজ্যের ছোট চা বাগানগুলি চরম আর্থিক দুর্দশার মধ্যে রয়েছে বলে দাবি করলো তাদের সংগঠন সিস্টা। তাদের বক্তব্য, অনেক ক্ষেত্রে চায়ের উৎপাদন খরচ ও তুলে আনা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় পাট এবং বিভিন্ন খাদ্যশস্যের ন্যূনতম সহায়ক মূল্যের ধাঁচে ছোট বাগানগুলির জন্য প্রকল্প চালু করুক কেন্দ্র।
তা চালু হওয়ার আগে পর্যন্ত দেওয়া হোক বিশেষ সুরক্ষা প্রকল্প। সিস্টের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, ছোট চা বাগানগুলি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলছে, অথচ রাজ্যে বছরে যে 43 কোটি চা তৈরি হয় তার 64% পাতাই আসে তাদের থেকে। তাই সেগুলি যাতে বন্ধ না হয় তার জন্য কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালকে চিঠি দিয়ে সরকারের হস্তক্ষেপ চেয়েছি। ছোট বাগানগুলিতে যাতে উৎপাদন খরচের থেকে কম দামে কারখানাগুলিতে পাতা বিক্রি করতে না হয় তা নিশ্চিত করতে ন্যূনতম সহায়ক মূল্য প্রকল্প চালু করুক কেন্দ্র। যতদিন না সম্ভব না হচ্ছে ততদিন ছোট চা বাগানগুলির জন্য বিশেষ সুরক্ষা প্রকল্প চালু করা হোক। বিজয় গোপালের ব্যাখ্যা, প্রত্যেক বছর জুলাই থেকে অক্টোবরে চা পাতার উৎপাদন হয় সবচেয়ে বেশি। ওই সময়ে তার দাম তলানিতে চলে যায়। কারখানাগুলিকে চা পাতা বিক্রি করে উৎপাদন খরচও তুলতে পারে না ছোট বাগান। তাছাড়া আবহাওয়ার পরিবর্তনের জন্য উৎপাদন খরচ বাড়ছে। তিনি বলেন, উৎপাদন খরচ এবং বিক্রির দামের ঘাটতি পূরণের উদ্দেশ্যে আপাতত 5 বছরের জন্য একটি বিশেষ সুরক্ষা তহবিল চালু করুক কেন্দ্র। তার আরও একটি অভিযোগ, বাগানগুলি যে চা উৎপাদন করে তার 90%ই কারখানায় যায় দালালের মাধ্যমে। এই ব্যবস্থা এড়াতে চাষিরা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে সরাসরি কারখানায় সরবরাহের ব্যবস্থা চালু করেছেন। চা পদার্থ গোষ্ঠীগুলিকে সাহায্য করছে, কিন্তু লোকসানের কারণে বেশ কিছু গোষ্ঠী বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ওই বিশেষ সুরক্ষা প্রকল্প অবিলম্বে চালু করা জরুরি বলে মনে করছেন বাগানগুলির মালিকরা। পরের খবর, পথ কুকুর মেরে ধৃত 2, জামিন। নদিয়ার এক স্কুলে পথ কুকুর পিটিয়ে মারার ঘটনায় প্রধান শিক্ষক এবং এক শিক্ষাকর্মী গ্রেপ্তার হলো। কল্যাণী থানার পুলিশ জানিয়েছে, গত বুধবার স্কুল ছুটির পর গয়েশপুরের নেতাজি বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক গৌর ভাওয়ালকে এবং চতুর্থ কর্মী তারাপদ দাসকে পাশের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার কল্যাণী আদালতে বিচারক সায়নী মুখোপাধ্যায় দুজনের জামিনের আবেদন মঞ্জুর করেন। একই অভিযোগে অভিযুক্ত স্কুলের আরো 2 শিক্ষককে বিভাস সাহা এবং জয়গোপাল বিশ্বাস গ্রেপ্তার না হলেও এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই গ্রেপ্তার বলে দাবি শিক্ষক সংগঠন ABT এর সংগঠনের। বাবা মাকে মেলাতে চেয়ে থানায় 2 বোন, ঘুষ করা। মা বাবাকে মিলিয়ে দিন স্যার, আমরা আবার একসঙ্গে থাকতে চাই। থানায় হাজির হয়ে পুলিশের কাছে বলছে যারা, তাদের একজন 15 ও অন্যজন 13। দিদি 9ম, বোন 7ম শ্রেণীর ছাত্রী। এদিন সকালে 2 বোনের আর্জি শুনে থমকে যান পূর্ব বর্ধমানে ঘুষকরা ফাঁড়ির পুলিশ কর্মীরা। 2 বোনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, মাস 1.5 আগে তাদের মা বাড়ি ছেড়ে চলে গেছেন। বাবা কাছে থাকলেও মন খারাপ কমছে না 2 বোনের। দুজনকে বুঝিয়ে বাড়ি পাঠান পুলিশ কর্মীরা। পরে জেলা পুলিশের এক কর্তা বলেন, স্বামী স্ত্রীর বনিবনা না হলে আমাদের করার কিছু নেই, কিন্তু ছেলে মেয়েদের কথা ভাবা দরকার। দাম্পত্য সমস্যায় সবচেয়ে বেশি সমস্যা ওদেরই হয়। এক্ষেত্রে আইনানুগ কিছু করা যায় কিনা দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। দম্পতির বিয়ে হয়েছে 18 বছর। বছর 42-এর স্বামী পেশায় দর্জি, নিজের দোকান রয়েছে। তিনি বলেন, স্ত্রীর সঙ্গে আমার অশান্তি হয়নি। মাস 1.5 আগে আচমকা আমাদের ছেড়ে বাপের বাড়ি চলে যান, সেখান থেকে নিখোঁজ হন। দিন 2 আগে সেখানে ফিরেছেন, বিবাহ বিচ্ছেদ চাইছেন। কেন জানি না, মেয়েদের কথাও ভাবলো না। মহিলার দাবি, স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না, মেয়েরা আমার কাছে রাখতে চেয়েছিলাম, ওরা আসতে চায়নি। বড়দের সম্পর্কের সমীকরণ বুঝতে পারছে না 2 বোন। 9ম শ্রেণীর ছাত্রীটি বলে, ঘুম আসে না, সব সময় মায়ের কথা মনে পড়ে। পড়তে ভালো লাগে না, স্কুলে আমাদের নিয়ে নানা আলোচনা হচ্ছে, কাউকে মনের কথা বলতে পারছি না। প্রতিবেশীরা জানান, রান্না করা, বোনকে দেখা সবই বড় মেয়ের কাঁধে। বৃহস্পতিবার মায়ের সঙ্গে কথা হয়েছে, আমাদের মামা বাড়ি যেতে বলেছে। মা এখানে আর ফিরবে না। তা শুনে মুখ কাঁদো কাঁদো হয়ে ছোট বোনের। মনোবিদ ইন্দ্রাণী দত্ত বলেন, অসহায় হয়ে নিরাপত্তার অভাব বোধ করাতেই ওই নাবালিকারা থানায় গিয়ে বাবা মায়ের মধ্যে মিল করাতে বলছে। 2 বোন যে স্কুলের ছাত্রী, সেখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলেন, বাচ্চার কাছে বাবা মায়ের সান্নিধ্য অপরিহার্য। বিশেষ করে বয়ঃসন্ধিতে মেয়ের কাছে মায়ের উপস্থিতিতে জরুরি। বাবা মা আলাদা থাকলে সন্তানদের মানসিক সমস্যা হয়। চেষ্টা করব ওদের দিকে বিশেষ নজর দিতে। পরের খবরে আসছি, রেলে বরাদ্দ 381 কোটি টাকা।
দক্ষিণ পূর্ব রেলের দুটি প্রকল্পের জন্য প্রায় ৩৮১ কোটি টাকা বরাদ্দ করেছে রেল মন্ত্রক। খড়গপুর আদিত্যপুর পথে তৃতীয় লাইন তৈরির কাজ প্রায় শেষ। ওই প্রকল্পের শেষ পর্বে নিমপুরা রিসেপশন ইয়ার্ড থেকে খড়গপুর জংশন পর্যন্ত ৬.৪১ কিলোমিটার রেল লাইন নির্মাণে ১৫৭.৮৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ওই কাজ হলে গোকুলপুর এবং আদ্রা থেকে আসা মালগাড়ির অপেক্ষার সময় কমবে। অন্য প্রকল্পে কলাইকুণ্ডা থেকে নিমপুরা পশ্চিম হয়ে গোকুলপুর পর্যন্ত ১২.৩৩ কিলোমিটার বাইপাস লাইন হবে। নিমপুরা রিসেপশন ইয়ার্ডকে এড়িয়ে এই লাইন তৈরির বরাদ্দ হয়েছে ২২.৪৪ কোটি টাকা। অসমে মিলল হাইড্রোকার্বন। আগরতলা ১৬ জুলাই অসমের ডিব্রুগড় জেলার হাইড্রোকার্বনের সন্ধান পাওয়া গেছে, জানালেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ এক্সে তিনি লেখেন, অয়েল ইন্ডিয়া নামরূপ বোরহাট এক কূপে হাইড্রোকার্বনের খোঁজ পেয়েছে। এই কূপে অসম সরকারেরও অংশীদারি আছে। এটি শক্তি, নিরাপত্তা এবং আর্থিক স্থিতিশীলতার নিরিখে বড় অগ্রগতি। হিমন্তের দাবি, এই প্রথম কোনো রাজ্যের সরকার সরাসরি খনিজ তেল উৎপাদনের সঙ্গে যুক্ত হলো। এতে রাজ্যের রাজস্ব বাড়বে, হাইড্রোকার্বন বিক্রি থেকে রাজ্যের প্রাপ্য অর্থ, রয়্যালিটি আয় বাড়বে। আত্মনির্ভর হবে অসম, দেশে জ্বালানির সরবরাহ সুনিশ্চিত হবে। হাইড্রোকার্বনের উৎপাদন অসমের অর্থনীতিতে নতুন গতি আনবে বলে আশা বিশেষজ্ঞদের। তাদের মতে এই আবিষ্কার উত্তর পূর্ব ভারতের জ্বালানি ক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে পারে। অয়েল ইন্ডিয়া সূত্রের খবর, খনন ও মূল্যায়নের কাজ চলছে, দ্রুত এই কূপ থেকে উৎপাদন শুরু হবে। খেলার খবর, বিদায় সিন্ধুর, জিতলেন লক্ষ্য। জাপান ওপেন থেকে প্রথম রাউন্ডে ছিটকে গেলেন পিভি সিন্ধু। ২১-১৫, ২১-১৪ ফলে স্ট্রেট সেটে জিতলেন কোরিয়ার সিম ইউ জিন, যিনি গত ৩ বারের সাক্ষাতে একবারও পরাস্ত করতে পারেননি ভারতীয় তারকাকে। চলতি বছরেই সিন্ধু জানিয়েছিলেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। কোর্টে সেই পুরনো বিধ্বংসী সিন্ধুকে দর্শকেরা দেখতে পাবেন। মাঝে মাঝে সেই সিন্ধুকে দেখা গেল বটে, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সিন্ধুর বিদায়ের দিনে ছেলেদের সিঙ্গেলসে উজ্জ্বল লক্ষ্য সেন। বিশ্বের 18 নম্বর এদিন 21-11, 21-18 ফলে হারালেন চীনের ওয়াং ঝোং জিংকে। প্রথম গেমে একটা সময় লক্ষ্য 11-2 ফলে এগিয়ে গিয়েছিলেন, তখনই অবশ্য ভাগ্য নির্ধারণ হয়ে যায়। তবে দ্বিতীয় গেমে লড়াইয়ের মুখে ফেলেছিলেন চীনের খেলোয়াড়, কিন্তু লক্ষ্যচ্যুত হননি ভারতীয় তারকা। শেষ 16-এ তার প্রতিপক্ষ সপ্তম বাছাই জাপানেরই কোদাই নারোকা। পরের পর্বে পৌঁছচ্ছেন সাত্বিক সাইরাজ, রেঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটিও। তারা হারান কোরিয়ার কাং মিন হিউক এবং কিম ডং জুকে। ফল ভারতীয় জুটির পক্ষে 21-18, 21-10। আজকের মতন খবর পড়া শেষ করছি। নমস্কার। দিদি দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে। হ্যাঁ, অনেক সময় বুঝতেই পারছি, সময়টা অনেক বেশি হয়ে গেছে। নিজের মতন করে নিয়েছি সময় মতন। অনেক খবর শুনিয়েছেন তো। আচ্ছা, কৃষ্ণা ম্যাডাম হাত তুলেছেন, খবর পড়বেন নাকি? কৃষ্ণা ম্যাডাম হাত তুলেছেন, খবর পড়বেন? হ্যাঁ, পড়ছি। হ্যাঁ, বলুন। নমস্কার, বিষ্ণুপুর হসলা বার্তা থেকে আমি কৃষ্ণা বরার কয়েকটি টুকরো খবর পড়ছি। প্লাস্টিক দূষণ রোধে অণুজীবনের প্রয়োগ, সমস্যা ও সম্ভাবনা। সমুদ্রের সব থেকে বেশি প্লাস্টিক জাতীয় আবর্জনা জমা হয়। গত 70-80 বছর ধরে সেখানে এমন কিছু ব্যাকটেরিয়ার উদ্ভব হয়েছে যারা প্লাস্টিকের বিয়োজন ঘটাতে সক্ষম। প্লাস্টিক দূষণ মোকাবিলায় তাদের কার্যকারিতা নিয়ে চলছে গবেষণা, কিন্তু তারা পরিবেশের পক্ষে কতটা নিরাপদ তা নিয়েও রয়েছে সন্দেহ। পরিবেশবিদদের মতে প্লাস্টিকের দ্রুতগতিতে উৎপাদন ও ব্যবহারের উত্তরোত্তর বৃদ্ধি যেভাবে ঘটে চলেছে তা সমুদ্রের উপকূলবর্তী তীরবর্তী অঞ্চল থেকে ঢেকে দেওয়ার পক্ষে যথেষ্ট। পরিসংখ্যান বলছে প্রতি বছর সমুদ্রে 4 থেকে 12 মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য নিক্ষিপ্ত হচ্ছে। এর প্রভাবে সমুদ্রের ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য ও
জীবগোষ্ঠীর জীবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মনে করা হচ্ছে 2030 সালের মধ্যেই সমুদ্রের মাছের তুলনায় প্লাস্টিকের পরিমাণ বেড়ে যাবে। তাই এই দূষণ মোকাবিলায় নিত্য নতুন পথ খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, গত 70-80 বছরে সমুদ্রের গভীর অঞ্চলে বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া বা জীবাণুর উৎপত্তি হয়ে চলেছে। প্লাস্টিক দূষণ মোকাবিলায় তাদেরকে ব্যবহার করার কথা ভাবছেন বিজ্ঞানীরা। তবে বিজ্ঞানীদের একাংশ আবার জেনেটিক ইঞ্জিনিয়ার ব্যাকটেরিয়ার ব্যবহারের মাধ্যমে বিশাল সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধ করার আদৌ সম্ভাবনা কিনা সেটা সম্পর্কে সংশয়। তাদের মতে এই ধরনের ব্যাকটেরিয়া সমুদ্রের নিজস্ব বাস্তুতন্ত্রে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করবে বা গোটা দিকের জীবকুলের কাছে বিপজ্জনক হয়ে উঠবে। তাদের মতে এর থেকে ভালো বিকল্প হলো প্লাস্টিক ব্যবহার না করা ও যে পরিমাণে প্লাস্টিক পড়ে রয়েছে তার পুনর্বহাল করা। তাদের দাবি, প্লাস্টিকে নিয়ন্ত্রণ করতে পারলেই সমুদ্রকে ডাস্টবিনে পরিণত হওয়া থেকে রক্ষা করা সম্ভব। 7 স্টেশনে থামছে না নয়া মেমু, অসন্তোষ জনসাধারণ। পুরুলিয়ার 7টি স্টেশনে সদ্য চালু হওয়া পুরুলিয়া হাওড়া মেমু স্টপেজ দেওয়ার দাবিতে সরব হলো সিপিএম। মঙ্গলবার দলের কাশীপুর উত্তর এরিয়া কমিটির সদস্যরা এ নিয়ে আদ্রা ডিভিশনের ইন্দ্রবিল স্টেশনে স্টেশন ম্যানেজারের কাছে দাবি করে। তাদের দাবি, মঙ্গলবার 1 জুলাই থেকে পুরুলিয়া হাওড়া মেমু চলাচল শুরু হওয়ার পরে দেখা গেল জেলার ছররা, বাগালিয়া, কুস্তার, গড়ধুবেশ্বর, মেটার শহর, ইন্দ্রবিল, শিরজাম এই 7টি স্টেশনে ট্রেনটি থামবে না। দলের পুরুলিয়া জেলা কমিটির সদস্য সোমনাথ দুবে দাবি করেন, পুরুলিয়া থেকে ছেড়ে বাঁকুড়া মশাগ্রাম হয়ে হাওড়া পৌঁছানোর পথে ট্রেনটি 40টির বেশি স্টেশনে দাঁড়ালো। বঞ্চিত শুধু পুরুলিয়ার 7টি ও বাঁকুড়ার আচুরি স্টেশনে সংলগ্ন এলাকার বাসিন্দারা। এই ঘটনায় মেনে নেওয়া যায় না। ঘটনা হলো, এখন 60 টাকা ভাড়াতে এই মেমু ট্রেন পুরুলিয়া থেকে হাওড়া পৌঁছে যাওয়া যায়। পুরুলিয়া এক্সপ্রেসে যা খরচ এর তুলনায় বেশি। ওই ট্রেনটিও এই 7টি স্টেশনে দাঁড়ায় না। প্রত্যন্ত গ্রামের মানুষ ভেবেছিলেন ট্রেনটি লোকাল হওয়ার সব স্টেশনে থামবে, বছরের সহজেই কলকাতা পৌঁছে যাওয়া যাবে। তারা আশাহত হলেন, বিশেষ কোনো সুরাহা হলো না। পরিবেশ রক্ষার পাঠও দেন রামকৃষ্ণ স্যার। ইন্দাস থেকে পেশায় প্রাথমিক শিক্ষক, তবে পরিবেশের জন্য যেন নিবেদিত প্রাণ। শিক্ষাদানের পাশাপাশি আগামী প্রজন্মকে পরিবেশ রক্ষার পাঠ দিয়ে চলেছেন ইন্দাসের আমরুল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রামকৃষ্ণ মণ্ডল। নিয়মিত বৃক্ষরোপণ, গরমে পাখিদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করা থেকে ছাত্রছাত্রীদের নিয়ে নানা পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি আয়োজন, সব কিছুতেই রয়েছেন রামকৃষ্ণ স্যার। ইন্দাস থানার কেনটি গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ দীর্ঘ 21 বছর ধরে শিক্ষকতায় যুক্ত। ছাত্র জীবন থেকেই ধ্যান, জ্ঞান, পরিবেশ, তবে শুধু গাছ লাগানোর নয়, শিশুদের পরিবেশ নিয়ে সচেতন করার কাজও করে চলেছেন সমান গুরুত্ব দিয়ে। রামকৃষ্ণ বলেন, শিক্ষকরাই আগামীর চালিকা শক্তি, শিশুরাই আগামী চালকের শক্তি। ওদের মধ্যে পরিবেশের প্রতি, প্রকৃতির প্রতি দরদ তৈরি করা থেকে কাজটা অনেক সহজ হয়ে যায়। স্কুলের নির্মল বিদ্যালয় পুরস্কার
শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার পাওয়ার পিছনে এই শিক্ষকের অবদান যথেষ্ট, জানাচ্ছেন অভিভাবকেরা। স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী উষসী গুহ বলে, গরমে আমরা স্যারের সঙ্গে গিয়ে এলাকার গাছে গাছে মাটির হাঁড়ি জল রাখি পাখিদের জন্য। স্কুলের চারপাশে ও নিজেদের এলাকায় নিয়মিত গাছ লাগায়, তাদের দেখাশোনা করি। স্কুলের শিশু সংসদের স্বাস্থ্যমন্ত্রী অন্বেষা সাহানা জানায়, স্যার শিখিয়েছেন বিশ্ব ধরিত্রী দিবস উদযাপনের মাধ্যমে পৃথিবীর সুস্বাস্থ্য ফেরানোর কথা। জলবায়ু ও ধর্মঘট কি কেন করা উচিত তা সব তার কাছেই শিখিয়েছে। বছর 35-এ রামকৃষ্ণ জানান, গত প্রায় 20 বছর ধরে 1000-এর বেশি গাছ লাগিয়েছি। ছুটির সময়ে এলাকায় এলাকায় ঘুরে দেখেন ছাত্রছাত্রীরা গাছেদের গাছের যত্ন করছে কিনা, গাছেদের পরিচর্যা সব সময়ে শিশুদের সঙ্গে থাকে। আমরুল পঞ্চায়েতের উপপ্রধান রাজীব কুন্ডু বলেন, রামকৃষ্ণবাবু বহু বছর ধরেই এলাকায় গাছ লাগানোর সব ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশ সচেতনতার কাজ করে চলেছেন। সম্প্রতি তিনি পরিবেশ বাঁচাতে সাইকেল চালানোর আবেদন জানিয়ে সচেতনতা প্রচার শুরু করে তার উদ্যোগ প্রশাসন প্রশংসার দাবি রাখেন। নমস্কার, এখানেই শেষ করলাম। শুনতে পেয়েছে না, তাই না? 8 মিনিট এতটা কিন্তু ভাবে যে বড় থেকে থেকে প্রথম দিনে দারুণ হয়েছে। আর কেউ আছে নাকি সুমন? আর তো কেউ বাকি নেই? আমি আছি, তোমার তো আজকে খবর আছে। আচ্ছা ঠিক আছে, একটুখানি খবর পড়েছি তাহলে। কৃষ্ণা ম্যাডাম একটু মিউট করে দেবেন। নমস্কার, ফসলা বার্তা থেকে দেবাশিস ঘোষ আপনাদের সামনে কিছু বাছাই করা খবর নিয়ে এসেছি। অনেকেই এমবিবিএস ডিগ্রি পেয়ে যাচ্ছেন, অথচ সামান্য সিজারও করতে পারছেন না। এনআরএস-এ বিস্ফোরক স্বাস্থ্য অধিকর্তা। আটকে 27 কোটি। কেন্দ্রীয় সরকারের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যসভার বহু সাংসদ। ধসে মৃত্যু অমরনাথ যাত্রীর, একদিনের জন্য স্থগিত যাত্রা। আসছি বিস্তারিত খবরে। অনেকেই এমবিবিএস ডিগ্রি পেয়ে যাচ্ছেন, অথচ সামান্য সিজারই করতে পারছেন না। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এমনই বিস্ফোরক উক্তি করলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডক্টর স্বপন সোরেন। এদিন স্থূলতা এবং ডায়াবেটিসের প্রকোপ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল এনআরএস এর মেডিকেল এডুকেশন ডে সেলিব্রেশন কমিটি। সেখানেই একথা বলেন স্বপনবাবু। মঞ্চে তখন স্বাস্থ্য অধিকর্তাদের যেন চাঁদের হাট। কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস এবং আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সুপারেরা উপস্থিত ছিলেন, প্রাক্তন ও বর্তমান স্বাস্থ্য অধিকর্তাও শিক্ষা। অন্যদিকে অডিটোরিয়ামে দর্শক আসনেও বসে বিভিন্ন বয়সের বহু চিকিৎসক। স্বাস্থ্য অধিকর্তা বলেন, অনেকেই ইন্টার্নশিপ শেষ করেছেন, ডিগ্রিও পেয়ে যাচ্ছেন, কিন্তু কাজ করতে পারছেন না। এমন অনেক জুনিয়র চিকিৎসককে দেখতে পাচ্ছি যারা প্রসূতি মায়ের লেবার পেন হচ্ছে, কিন্তু লেবার রুম থেকে দৌড়ে পালাচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, সবার কাছে অনুরোধ, জুনিয়র ডাক্তারদের হাতে কলমে কাজ শেখান। একজন জুনিয়র চিকিৎসক এসে বলছেন, আমি সিজার করতে পারছি না, এমনটা চলতে দেওয়া যায় না। ভুলে গেলে চলবে না, একদিন এদের কাছেই আমাদের বাড়ির লোকজনকে পাঠাবো, কিন্তু কিভাবে নিয়ে যাব? তাছাড়া ভবিষ্যৎ প্রজন্মের কথাও তো মনে রাখতে হবে। আরেকটি কথা হলো, ভালো করে না দেখে কারো ইন্টার্নশিপ সার্টিফিকেটে সই করবেন না। মেডিকেল এডুকেশন ডে সেলিব্রেশন কমিটির সভাপতি ডক্টর অভিজিৎ ভক্ত বলেন, প্রফেসর ডক্টর সমর মিত্র, প্রফেসর ডক্টর ভবেশ লাহিড়ী, প্রফেসর ডক্টর অবনী রায়চৌধুরীর মতো শিক্ষক এখন কোথায়? শুধু তত্ত্ব কথা নয়,
কাজ হাতে কলমে কাজ করার উপযোগী ডাক্তার শিক্ষার এখন খুব দরকার। মঞ্চে উপস্থিত এক সদস্য স্বাস্থ্য অধিকর্তা বলেন, ন্যাশনাল মেডিকেল কমিশন এখন ডাক্তারি পঠন পাঠনের প্যাটার্নটাই পাল্টে দিয়েছে। ডাক্তারি পড়াশোনার মূল সুর হলো কম্পিটেন্সি বেসড এডুকেশন। কাজের জায়গায় কে কত থিওরিতে পোক্ত তা জাহির করে লাভ নেই, দরকার হাতে কলমে কাজের দক্ষতা যাচাই করা, তারা আদৌ কতটা কম্পিটেন্ট বা যোগ্য। 8,27 কোটি, কেন্দ্রীয় সরকারের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যসভার বহু সাংসদ। রাজ্যসভার সাংসদদের মোট 27 কোটি 48 লক্ষ টাকা বকেয়া আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। লোকসভার সাংসদেরা পেলেও বকেয়ার অর্থ এখনো ব্যাংকে ঢোকেনি রাজ্যসভার সাংসদদের। এক লপ্তে প্রত্যেকে পাবেন 11,04,000 টাকা। এই ঘটনায় তুমুল ক্ষুব্ধ সংসদের উচ্চকক্ষের সিংহভাগ সাংসদই। সোমবার 21শে জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। সেখানে রাজ্যসভার সচিবালয়ের মাধ্যমে এই নিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়ানো হতে পারে বলে খবর। রাজনৈতিক মহলের মতে, সরকার মুখে মূল্যবৃদ্ধির কথা যতই অস্বীকার করুক, সময়ান্তরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ঘোষণায় জানান দেয় যে বাজার কার্যত আগুন। হিন্দিতে সেই কারণে ডিএকে বলা হয় মেহঙ্গাই ভাতা। সেই ধারা বজায় রেখে সাংসদদেরও বেতন বেড়েছে 24%। 2018 সালে 50,000 টাকা থেকে বেড়ে হয়েছিল 1 লক্ষ টাকা, এখন হয়েছে প্রতি মাসে 1,24,000 টাকা, যদিও এটি স্রেফ বেতন। এছাড়াও কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্স এবং অফিস অ্যালাউন্স সব মিলিয়ে আগে প্রতি মাসে প্রত্যেক সাংসদের স্টেট ব্যাংক অ্যাকাউন্টের যেত 1,90,000 টাকা, আর এখন তা বেড়ে হয়েছে 2,36,000 টাকা। এছাড়াও সাংসদরা আগে ডেলি অ্যালাউন্স হিসাবে সংসদের অধিবেশনে হাজিরার পাশাপাশি সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিলে পেতেন 2,000 টাকা, এখন তা বেড়ে হয়েছে 2,500 টাকা, যদিও এই অঙ্কটি 2,36,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত নয়। এই বর্ধিত বেতনের ঘোষণা হয়েছে এবছরের মার্চ মাসে। তবে এই বেতন শুধুমাত্র চলতি বছরের এপ্রিল থেকেই নয়, তার সঙ্গে মিলবে বকেয়াও এরিয়ার, কারণ বর্ধিত বেতন কার্যকর হবে 2023 সালের 1 এপ্রিল থেকে। কিন্তু সেই ঘোষণার পরেও মিলছে না 2 বছরের বকেয়া। লোকসভার সাংসদেরা গত মে এবং জুন মাসে বকেয়া অর্থ পেয়েছেন, রাজ্যসভার সদস্যরা পাননি, যা নিয়ে ক্ষুব্ধ অনেকেই। পাশাপাশি অসন্তুষ্ট সাংসদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টরাও, কারণ সাহেবদের না মিললে তাদের ভাগ্যেও শিখে ছিঁড়ছে না। পিয়েরা পান মাসে 50,000 টাকা। একজন সাংসদ সর্বোচ্চ 4 জন পর্যন্ত ব্যক্তিগত সহকারী রাখতে পারেন, যদিও ওই ক্ষেত্রে মিলবে মোট ওই 50,000ই। লোকসভার মোট 543 জন, রাজ্যসভার 245 জন মিলিয়ে মোট 788 জন সাংসদ। তাদের জন্য প্রতি মাসে সরকারের খরচ 18,59,68,68,000 টাকা। নতুন বেতন কাঠামো মোতাবেক গত এপ্রিল থেকে তা দেওয়াও শুরু হয়েছে। বাকি থেকে গিয়েছে বকেয়া। 24 মাসের বকেয়া বাবদ সরকারের খরচ 86,99,52,000 টাকা। এর মধ্যে লোকসভার সাংসদদের বকেয়া মেটানো হয়ে গিয়েছে, বাকি রয়েছে রাজ্যসভার সদস্যরা। 245 জন সাংসদদের জন্য বেতন দিতে হবে মোট 27,48,00,000 টাকা। বর্ধিত বেতনের বকেয়া বাবদ ব্যক্তিগত সহকারীদেরও প্রত্যেকের পাওনা 2,40,000 টাকা। এক্ষেত্রেও লোকসভার সাংসদদের পিয়েরা বকেয়া পেয়ে গেলেও রাজ্যসভার ভাগ্য ঝুলেই। এখনো কবে ভাগ্য প্রসন্ন হয় সেদিকেই সবাই তাকিয়ে। ধসে মৃত্যু অমরনাথ যাত্রীর, একদিনের জন্য স্থগিত যাত্রা। প্রবল ধসে মহিলা পুণ্যার্থীর মৃত্যু, যার জেরে বৃহস্পতিবার জন্য স্থগিত রাখা হলো অমরনাথ যাত্রা। জানা গিয়েছে, গান্ধেরবাল জেলার বালতাল রুটে বুধবার ওই দুর্ঘটনা ঘটে। প্রাণ হারান একজন, আরো 3 জন জখম হন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার অমরনাথ যাত্রার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে যাত্রাপথে রাস্তা ধুয়ে তীর বেগে কাদা জল নেমে আসছে। তাতে 2 পুণ্যার্থী ভেসে যাচ্ছেন, বাকিরা পাহাড় ঘেঁষে এবং খাদের পাড়ে জড়ো হয়ে দাঁড়িয়ে। পরে অবশ্য ভেসে যাওয়া 2 পুণ্যার্থীকে উদ্ধার করা হয়। বুধবার ধসের খবর পেয়েই জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা দলের প্রতিনিধিরা অবস্থলে পৌঁছন। আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের কাজ চলছে। বালতাল জুড়ে মোতায়েন রয়েছে উদ্ধারকারী দল। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই অমরনাথ যাত্রার রুট যাতে পুনরায় চালু করা যায় সেই কাজও শুরু হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 2 লক্ষ মানুষ অমরনাথ দর্শন করেছেন, আরো কয়েক লক্ষ মানুষ পাড়ি দেবেন। এরই মধ্যে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি, যার ফলে জায়গায় জায়গায় নামছে ধস। খবর আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার। এক্সেলেন্ট। হ্যাঁ।
মানে একটু বেশি হয়ে গেল, বলবো না করে একটু কিন্তু খবরগুলো খুব ভালো ছিল।